ন্যাপকে ট্রাস্ট করতে পারছে না। ক্লোজ এন্ড ফান্ডের ক্ষেত্রে হয়েছে। এজিএম করে যদি এগুলো ওপেন এন্ডে যেতে চায়, সেই ক্ষেত্রে লিকুইডিটির এই জায়গায় কোনো প্রবলেম হবে এটা কিনা? চ্যালেঞ্জিং। মিউচুয়াল ফান্ডে অনেকেই মনে করে যে এই জায়গা থেকে আসলে আর্ন করা যায়। 2 বছর ধরে যারা মার্কেটে আছেন 30% টাকা লস আছে। মিউচুয়াল ফান্ডে ট্যাক্স রিবেটটা কেমন? 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা হলে সেটা আপনার ট্যাক্স রিবেট পাওয়া যাবে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আজকে একটু আলোচনা করতে চাই মিউচুয়াল ফান্ড নিয়ে। এই খাতটি আসলে বাংলাদেশ সরকারের কতটা দায়িত্বের মধ্যে পড়েছে বা তারা কতটা গুরুত্ব দিচ্ছে, এই খাতটা কেন বিকশিত হয় নাই, আমাদের এই সাবকন্টিনেন্টের অন্যান্য দেশগুলো মিউচুয়াল ফান্ড খাতে আসলে কতটা এগিয়েছে, এসব নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে এসেছেন আরিফ খান, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। থ্যাংক ইউ। শুরুতে একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে এই খাতে কাজ করছেন, আমাদের মিউচুয়াল ফান্ড খাতটা কেন আসলে জায়গা মতো আসছে না? আমরা একেবারেই দেখছি যে যদি বলি যে আমাদের যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড রয়েছে তার মধ্যে 3-4টা বা 5টা বোধহয় তার ফেস ভ্যালুর উপরে রয়েছে, বাকি সবাই ফেস ভ্যালুর নিচে। আর ওপেন এন্ড যেগুলো আছে সেগুলোও যে খুব বেশি প্রফিট দিতে পারছে সেরকম না, কারণটা কি? থ্যাংক ইউ। আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটা বলতে গেলে একটু সাইজটা বলি, যে ধারণা করা যাবে যে আমাদের সবগুলো মিউচুয়াল ফান্ড ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড যতগুলো ইনস্টিটিউশনের আছে এটা হবে অ্যারাউন্ড 12,000 কোটি টাকা, ধরেন $1 বিলিয়ন। আর একই ফিগারটা যদি আমরা ভারতের সাথে কম্পেয়ার করি তাহলে ওদের অলমোস্ট $700 বিলিয়ন। তার মানে আমাদের তুলনায় খুবই খুবই ছোট আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরটা, বাট ইটস গ্রোয়িং। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড রিটার্ন ভালো দিতে পারছে না, যেটা আপনি বললেন সেটা আংশিক সত্য। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে নেট অ্যাসেট ভ্যালু তার চেয়ে কম দামে শেয়ার মার্কেটে কেনা বেচা হচ্ছে। এখন ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের অসুবিধাটা হচ্ছে ইনভেস্টর নিজে ফান্ড ম্যানেজারের কাছে যে টাকাটা ফেরত নিতে পারে না, যে এনএভি আছে সেই এনএভিতে সে টাকাটা তুলতে পারে না, তাকে স্টক মার্কেটে বিক্রি করতে হয়। কিন্তু সেই জন্য সেখানে প্রাইসটা কম থাকাতে তার অসুবিধা হচ্ছে। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে তার গত দিন পর্যন্ত যা লাভ হয়েছে সেটা এনএভিতে ডিসক্লোজ হয় এভরিডে, এবং সে চাইলে যখন ইচ্ছা ব্যাংকের মতো ব্যাংকে যেরকম চেক দিয়ে টাকা তুলতে পারে সে এখানে এসে যে কোনো সময় তার টাকা তুলতে পারে। সো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড যদি ধরেন প্রথম 5টা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ধরেন আইডিএলসি, শান্তা, ভিআইপিবি, এজ, আমাদের 21 যারা আছে, এদের যদি আপনি রিটার্ন দেখেন আপনি দেখবেন যে এদের কিন্তু গত 1-1.5 বছরে কারো রিটার্নই 15%-এর নিচে হচ্ছে না। ফিক্সড ইনকাম ফান্ডে 12-13%, 15%, ইভেন কারো 20% হয়েছে, আর অন্যগুলোতেও ইকুইটি ফান্ডও 15% প্লাস। সো রিটার্ন ওপেন এন্ড ফান্ডে আছে, এবং ওপেন এন্ড ফান্ডের টাকা ইনভেস্টররা ওই রিটার্ন সহ যে কোনো দিন তার ক্লায়েন্ট যদি চায় সে টাকা ফেরত পায়, ইমিডিয়েটলি টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। কিন্তু ক্লোজ এন্ড ফান্ডে আপনার যেটা হচ্ছে অসুবিধাটা যে যেহেতু এনএভির নিচে মার্কেটে কেনা বেচা হচ্ছে, সো ইনভেস্টর তার এনএভিতে এটাকে আপনার সারেন্ডার করতে পারছে না। সো আসলে গ্লোবালি কিন্তু মিউচুয়াল ফান্ড বলতে বেশিরভাগ ক্ষেত্রে ওপেন এন্ড সেক্টরটাকে বোঝায়। সো আমরা ওইটা আগে একদমই ছোট ছিল, একসময় হয়তো পুরোটাই ক্লোজ এন্ড ফান্ড ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন ওপেন এন্ড ফান্ডের দিকে প্রবণতাটা বেশি, এবং এই 12,000 কোটি টাকার মধ্যে এখন 6-7 হাজার কোটি টাকা কিন্তু ওপেন এন্ড ফান্ড, এবং এদের রিটার্ন কিন্তু ভালো। আমরা একটা জিনিস দেখি যে বাংলাদেশে আসলে মিউচুয়াল ফান্ড মার্কেটে বলতে মানে ওপেন এন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলোর কথাই দেখা যায়, মানে যে তারা একটু ভালো করছে, বাট যেগুলো এই পুঁজিবাজারে লিস্টেড সেই সব জায়গা থেকে আমরা যদি দেখি যে মিউচুয়াল ফান্ডগুলো ন্যাবের চেয়ে যেমন কমে গেছে, সেই জায়গা থেকে আবার ন্যাব দেখা যায় যে 9 টাকা 10 টাকা, কিন্তু সে তার মার্কেট প্রাইস 5 টাকা। এই যে ট্রাস্ট, যে ন্যাবকে ট্রাস্ট করতে পারছে না, আমাদের অনেক মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের অনেক ধরনের ঘটনা বের হয়েছে যে তারা এখানে অনেক ম্যানিপুলেশন করেছে। এইটা কেন আটকানো যায় নাই? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি যে ফান্ড ম্যানেজার তাদের উপর ট্রাস্ট মানুষের কম, এবং এগুলো কিন্তু আবারও বারবার বল সবগুলোই ক্লোজ এন্ড ফান্ডের ক্ষেত্রে হয়েছে। ওপেন এন্ড ফান্ডে এরকম একটা ইস্যুও নাই। প্রতিদিন এনএভি ডিসক্লোজ হয়, প্রতিদিন মানুষ জানতে পারে এবং টাকা যখন তখন তুলতে পারে।
তো ক্লোজ এন্ড ফান্ডে হয়তো ওই ফান্ড ম্যানেজারের উপরে ট্রাস্ট নাই, এবং তারা যে টাকা ইনভেস্ট করেছে আনলিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করেছে, যেটার হয়তো গভর্নেন্স হয়তো ভালো না, এবং ওভারঅল আমি বলবো ট্রাস্ট অ্যান্ড গভর্নেন্স ফ্যাক্টরটাই মেজর, এবং সেটা তো আস্তে আস্তে এখন ইমপ্রুভ করতেছে। এখন এসিসি তো আপনার গত 2-3 বছর ধরে অনেক ধরনের আইন পরিবর্তন করছে। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আর বেটার হবে আর কি। গত মেতে একটা প্রজ্ঞাপন দিয়েছে বিএসসিসি, বলেছে যে যারা এই ন্যাবের নিচে 25% নিচে লেনদেন হচ্ছে তাদেরকে একটা এজিএম ডেকে এটাকে ওপেন এন্ডের দিকে কনভার্ট করতে হবে। এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? না, যে কোনো ডিসিশনই কিন্তু ইনভেস্টরদের ডিসিশন। এখন ইনভেস্টররা যদি সবাই মিলে ডিসিশন নেয় যে আমি যেটার দাম 10 টাকা এনএভি, আমি এটা মার্কেটে বিক্রি করতে গেলে 6 টাকা পাচ্ছি, তাহলে তো তার একটা টেনশন যে আমার জিনিসটার দাম 10 টাকা, আমি বিক্রি করলে 6 টাকা পাচ্ছি। এবং যদি ইউনিট হোল্ডাররা বা ইনভেস্টররা যদি ডিসাইড করে যে না, আমি এটাকে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট করব অথবা আমি অন্য কিছু করব, সেটা ইনভেস্টরদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এবং আমি মনে করি ইনভেস্টরদের ডিসিশন যেদিকে যাবে সেটাই করা উচিত। না, এই জায়গাতে একটা জটিলতা তৈরি হবে কিনা, যে তাদের কাছে যে ফান্ডগুলো রয়েছে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা রয়েছে, সেই জায়গা থেকে ন্যাব দেখাচ্ছে এজিএম করে যদি এগুলো ওপেন এন্ডে যেতে চায়, সেই ক্ষেত্রে যে ফান্ডের সাইজ বা লিকুইডিটির এই জায়গায় কোনো প্রবলেম হবে এটা কিনা? চ্যালেঞ্জিং, বিকজ আপনার ধরেন হঠাৎ করে অনেকগুলো স্টক বিক্রি করে তাকে যদি লিকুইডেট করতে হয়, এটার জন্য আমরা এসিসির সাথে আলাপ করে টাইম নিয়ে কথা বলা যেতে পারে। বাট সব শেষ পর্যন্ত ইনভেস্টররা যেটা চায়, ইউনিট হোল্ডাররা যেটা চায়, যদি ওরা বলে যে না আমরা ক্লোজ এন্ড ফান্ডেই থাকতে চাই, বা আমরা ওপেন এন্ডে কনভার্ট হতে চাই, অথবা আমরা ক্লোজ করে ফেলতে চাই, সেটাই আসলে টাকাটা যাদের, ডিসিশনটা তাদের উপরে। না, তারপর বোধহয় নিয়ন্ত্রক সংস্থা এবং সরকার চাচ্ছে যে আসলে ক্লোজ এন্ড থেকে ওপেন এন্ডের দিকেই যেতে চাচ্ছে। আমার মনে হয় গ্লোবালি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বোঝায়, এবং যেহেতু এখানে ইনভেস্টরদের রাইটটা অনেক বেশি, সে যখন ইচ্ছা তখন টাকা তুলতে পারে অ্যাট এনএভি, তো আসলে সেদিকেই যাবে আমাদের দেশেও। মিউচুয়াল ফান্ডে অনেকেই মনে করে যে এই জায়গা থেকে আসলে আর্ন করা যায় না, মানে মানুষজন আমাদের শেয়ার বাজারে যারা আসে তারা হচ্ছে ক্যাপিটাল গেইনের জন্য মূলত একটা বড় ধরনের বিনিয়োগকারী আসেন যে ক্যাপিটাল গেইন করবেন। মিউচুয়াল ফান্ড থেকে আসলে কিভাবে গেইন করা যায়, গেইনের জায়গাটা কি, এইটার যদি একটু বিস্তর বলেন যে আসলে তারা কিভাবে বিনিয়োগ করে। এই যে অনেকগুলো পলিসি চলে আসছে, সিপের মতো পলিসি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই প্ল্যানগুলো কিভাবে কাজ করে? আমি প্রথমেই বলি যে একজন ইন্ডিভিজুয়াল যখন নিজে নিজে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে, সে নিজে স্টক সিলেক্ট করে, বাই করে, সেল করে। আর মিউচুয়াল ফান্ড যখন ইনভেস্ট করে, আমি স্পেশালি ওপেন এন্ড ফান্ডগুলো যেহেতু জানি সেখানে যেভাবে ইনভেস্ট করে, তারা প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা ডিসিশন নেয় যে কোনটা কেনা হবে, বেচা হবে। আপনি কিন্তু যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যত ইন্ডিভিজুয়াল মানুষ ইনভেস্ট করেছে স্টক মার্কেটে, তাদের পোর্টফোলিও দেখেন, মার্কেটে যারা ইনসাইডার সব ধরনের ইনফরমেশন জানেন, অ্যাভারেজ মানুষের কিন্তু গত 1-2 বছর ধরে যারা মার্কেটে আছেন 30% টাকা লস আছে। আপনি যে কোনো ব্রোকারেজ হাউসে অ্যাভারেজ একটা স্ট্যাটিস্টিক্স নেবেন যে মানুষ গত 2-3 বছরে 1 লাখ টাকা ইনভেস্ট করছিল, 1 কোটি টাকা ইনভেস্ট করে এখন কত আছে, 30% লস আছে। আর যদি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর দিকে তাকান, তাহলে কিন্তু আপনি দেখবেন কারোই লস নেই, তাদের সবারই ক্যাপিটাল প্রোটেক্টেড, এবং অ্যাভারেজ গত 3 বছরের অ্যাভারেজ যেখানে ডিপ্রেস মার্কেট সেখানেও 7-8% রিটার্ন ছিল, এবং এই বছর সবাই আপনার 15-20% রিটার্ন জেনারেট করছে। সো মিউচুয়াল ফান্ডে লস হয় না, এমনি করলে লাভ হয়, এটা কিন্তু ঠিক না। এমনি করতে গেলে লস বেশি হয়, নিজে নিজে করতে গেলে মাঝে মাঝে লাভ হয়, এবং সেই লাভ সে আবার রিইনভেস্ট করে, আবার লাভ হইলেও আবার রিইনভেস্ট করে, পরে সে রং স্টক কেনার কারণে ফাইনালি তার লস হয়ে যায়। ইন্ডিভিজুয়ালদের আমার অভিজ্ঞতায় ইন্ডিভিজুয়ালরা ইনভেস্টমেন্ট করলে তাদের 90% মানুষ ফাইনালি লস করে। প্রথমে লাভ করলেও সে টাকা বাসায় নিতে পারে না, আবার আরেকটা স্টক কিনে, এবং বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে কিনতে কিনতে লাস্টে হঠাৎ করে যখন একটা সমস্যা হয় তখন সে বিক্রি করতে পারে না। কিন্তু মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের কিন্তু আমি দেখি না, এই ওপেন এন্ড ফান্ড ম্যানেজারদের যে কারো গত 3 বছরে ক্যাপিটাল লস হয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা একটা ভুল ধারণা যে মিউচুয়াল ফান্ডে রিটার্ন হয়। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে কনসিস্টেন্টলি 5 বছর অ্যাভারেজ যদি ধরেন, আপনার 10-15% রিটার্ন জেনারেট করা সম্ভব। কোনো কোনো বছর লস হতে পারে, কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট। সাধারণ বিনিয়োগকারীরা মনে করেন, আপনি বারবার যদিও ফোকাস করছেন যে আসলে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের লস হচ্ছে না, তারা ভালো করছে, কিন্তু সাধারণ মানুষজনের মধ্যে মিউচুয়াল ফান্ড নিয়ে তাদের যে ধারণা সেটা হচ্ছে যে আমার টাকা নিয়ে তারা বিনিয়োগ করে, কোনো একটা স্টক যখন বেড়ে যায় সেটা ডাম্পিংয়ের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে যায় মিউচুয়াল ফান্ডগুলো।
এই জায়গা থেকে আসলে মানে মুক্তির কোনো দেখছেন? মিউচুয়াল ফান্ড নতুন হ্যাঁ। একটা গাইডলাইন্স না, এসেছে, এটা রুলস পরিষ্কার, এসেছে। এটা ইজি। ফান্ড ম্যানেজারদের টাকা নিয়ে কি কিনতেছে কি বিক্রি করছে এটা তো তার ওয়েবসাইটে ডিসক্লোজ করা থাকে। আমি আবারও বলতেছি, ওয়েবসাইটে বলা থাকে যে আপনি কোন কোন স্টক কিনেছেন এবং এখন পজিশন কি আছে, এটা সবার সামনে ওপেন। আচ্ছা, যদি আপনার মনে হয় যে কোনো ফান্ড ম্যানেজার আপনার ভালো স্টক কিনতেছেন, আপনি দেখলেন, আপনি বুঝলেন যে আপনার এটা পছন্দ হচ্ছে না, তাহলে আপনি যে পরের দিন যে বলেন যে আমার টাকা ফেরত দিতে। এই জন্য আমি বলছি বারবার যে ওপেন এন্ড ফান্ড হলে আপনার হাতেই সব ক্ষমতা। আপনি যদি মনে করেন ফান্ড ম্যানেজার ভালো, দেখবেন যে ফান্ড ম্যানেজার ভালো হলে তার পিছনে আরও বেশি টাকা আসতেছে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা বলি, সেটা আরও বেশি টাকা হচ্ছে। আর যে কোনো ফান্ড ম্যানেজার যদি স্যাটিসফ্যাক্টরি রিটার্ন দিতে না পারে, তাহলে তার টাকা উইথড্র হয়ে যাবে। যদি টাকা উইথড্র হওয়ার ক্ষমতা ইনভেস্টরের হাতে থাকে, তাহলে তো সবাই বিহেভিয়ারটা প্রপার করবে। এই জন্যই পাকিস্তানে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ভারতে যারা প্রপার ফান্ড ম্যানেজার, তাদের পিছনে অনেক টাকা, কারণ তারা জানে আমি কোন শেয়ার কিনতেছে, কোন শেয়ার বিক্রি করছে, ইটস অল ডিসক্লোজড। এবং যদি কোনো কারণে ইনভেস্টরদের মনে হয় রিটার্ন জেনারেট ভালো হচ্ছে না, সে টাকা তুলে ফেলতে পারে। প্রবলেমটা হচ্ছে বারবারই ক্লোজ এন্ড ফান্ডের ক্ষেত্রে। তো আসলে ক্লোজ এন্ড ফান্ড নিয়ে আলাপ করে আমি আপনাকে কোনো গাইডলাইন দিতে পারবো, কারণ ক্লোজ এন্ড ফান্ড গ্লোবালি মিউচুয়াল ফান্ডের নট ইভেন 1%, ইটস অল ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। যে ছোট ছোট করে বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত হওয়া যায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে, এই প্ল্যানটা আসলে কিভাবে কাজ করেন? আপনারা যারা ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন, যারা এটাকে নির্দেশনার মধ্যে রাখেন, তারা আসলে এটা কিভাবে টাকা নেন, কিভাবে বিনিয়োগটা হয়, এবং সাধারণ বিনিয়োগকারী এই সিপ যেটা থাকে এটা থেকে বের হওয়ার তাদের ওইটা কি? জি, এটা হচ্ছে একটা মানুষ হয়তো অনেক টাকা নাই, সে আস্তে আস্তে করে 5 বছর টাকা জমিয়ে ধরেন সে একটা প্রপার্টির ছোট একটা অংশ কিনবে, অথবা একটা ফ্রিজ কিনবে, টেলিভিশন কিনবে, একটা গাড়ি কিনবে। তার একটা স্বপ্ন আছে বাচ্চার স্কুলের, ইউনিভার্সিটি টাকা জমাবে, যেটা ব্যাংকে আমরা বলি ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস। সো এই ডিপিএসেরই আমাদের মিউচুয়াল ফান্ডের নামটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি সিস্টেমেটিক্যালি প্রত্যেক মাসে মাসে নর্মালি একটা টাকা জমাবেন। ধরেন আপনি 2,000 টাকা করে প্রতি মাসে জমালেন, 5,000 টাকা করে জমালেন, 5 বছর 10 বছর মেয়াদে। এবং এইভাবে 5-10 বছর যদি আপনি জমান, এবং ফান্ড ম্যানেজাররা সবার কাছ থেকে টাকাগুলো কালেক্ট করে তারা তাদের অ্যানালিসিস অনুযায়ী স্টকে ইনভেস্ট করে, এবং আস্তে আস্তে, এবং প্রতিদিন তার এই টাকাটার লাভ হচ্ছে না লস হচ্ছে, কিন্তু এখন কিন্তু ডেইলি সে আপনি তার ইমেইলে জানতে পারছে। আচ্ছা, আমাদের যেরকম শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের আমরা একটা অ্যাপও করেছি বিকাশের মতো, যে আপনি আপনার রাত্রে বসে দেখতে পারবেন যে আপনার এটা কি বাড়লো না কমলো, আপনি জানেন। সো সে জমাচ্ছে ব্যাংকের মতো, আস্তে আস্তে করে সে হজে যাবে টাকা জমাচ্ছে, অথবা বাচ্চার স্কুলের একটা ইউনিভার্সিটি ফি দিবে, সে টাকা জমাচ্ছে। সো আমি মনে করি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এক্সট্রিমলি পপুলার গ্লোবালি, এবং এটার মাধ্যমে একটা কান্ট্রির সঞ্চয়ের যে প্রবণতা সেটা অনেক বাড়ে। বাংলাদেশে কিন্তু এমনি সঞ্চয়ের প্রবণতা কম। সো আমরা মনে করি যে ফাইন্যান্সিয়াল লিটারেসি না থাকার কারণে মানুষ টাকা জমায় না। তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ছোটো ছোটো টাকা যদি আপনি আর্লি স্টেজে শুরু করে 10 বছর জমান, তাহলে হঠাৎ করে দেখবেন যে আপনি 5,000 টাকা জমালে 10 বছর আপনার 50 লাখ টাকা হয়ে গেছে। তো সেটা আপনার ফ্যামিলির একটা কাজে লাগবে। তো আমি মনে করি সেই জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ইজ এ বেটার টুল ফর। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে কি মানুষজন আর্লি স্টেজে ক্যাশ করতে পারে? যে কোনো সময়। সেটা প্রসিডিউরটা কি? প্রসিডিউর সিম্পল, সে বলবে জাস্ট অ্যাপে বা ফোন করে বলবে যে আমি আমার টাকা উঠাই ফেলতে চাই। সে গতকালকে রেট কত ছিল সে জানে। সে তো একটা মেয়াদ নিয়ে করেছে যে 5 বছর। এটা সুবিধা আছে আমাদের, এইটাই সুবিধা। সে মেয়াদ করেছে 5 বছর, কিন্তু সে 1 বছর পরে মনে হলো তার টাকা দরকার, সে 1 বছর পরে ওই দিনই এই পর্যন্ত তার কত লাভ হয়েছে, যেটা সে গতকাল তার কাছে জানা আছে ইমেইলে বা ডিসক্লোজ করে, সেই রেটে সে টাকা উঠে ফেলবে। সো এটা তার চয়েস, কমপ্লিটলি তার চয়েস, যে 5 বছরও রাখতে পারে, 10 বছরও রাখতে পারে, 1 বছর পরে সে উইথড্র করতে পারে। আমরা একটা জিনিস দেখি বাংলাদেশে, যারা ট্যাক্স পেয়ার, যারা ব্যক্তিগত পর্যায়ে ট্যাক্স দেয়, তারা ট্যাক্স রিবেটের জন্য কিছু বিনিয়োগ করে থাকে। সেই জায়গা থেকে অনেক মানুষজনই জানে না যে আসলে শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে অথবা ইন্স্যুরেন্সে বিনিয়োগ করলে তাদের বিনিয়োগ থেকে একটা ট্যাক্স রিবেট পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডে ট্যাক্স রিবেটটা কেমন? মিউচুয়াল ফান্ডে লিমিট দেওয়া আছে যে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা হলে সেটা আপনার ট্যাক্স রিবেট পাওয়া যাবে। তো 5 লাখ টাকা যদি আপনি যেই টাকার রিবেট ধরেন অ্যারাউন্ড 50,000 টাকা, 10%, আগে এটা 15% ছিল, এই বাজারে প্রপোজ করা হয়েছে 10%। তার মানে সে যদি 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তাহলে তার যদি নর্মালি ট্যাক্স 2 লাখ টাকা হইতো তার নর্মাল ইনকাম থেকে, তাহলে 5 লাখ টাকা করার কারণে সে 10%, মানে 50,000 টাকা তার ট্যাক্স কমে যাবে। এটা 15% থেকে 10, মানে 10% এটা আমার মনে হয় রাইট ডিরেকশন যায়নি, কারণ আমি মিউচুয়াল ফান্ড সেক্টরকে ইমপ্রুভ করার জন্যই আমরা সবাই চেষ্টা করছি। আমি কয়েকদিন আগে একটা
সিএফএ সোসাইটির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে নিউ জেসিসি চেয়ারম্যান উনি বলছিলেন যে স্টক মার্কেটের গ্রোথ হওয়া উচিত মিউচুয়াল ফান্ড ড্রিভেন, কারণ মিউচুয়াল ফান্ডেই যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যে থ্রু মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্ট করে তাদের টাকা লস হওয়ার সম্ভাবনা কম হয়, এবং সেটা অন্যান্য দেশে দেখা গেছে যে যেহেতু তারা নিজেরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে পারে না, ইকোনমিক মুভমেন্টকে বুঝতে পারে না, অথবা কোম্পানি পারফরমেন্স কি সেটা অ্যাসেসমেন্ট করতে পারে না, সেজন্য তারা একা একা ইনভেস্ট করার চেয়ে থ্রু মিউচুয়াল ফান্ড যদি করে তাহলে তাদের লসের সম্ভাবনা কমে আসবে এবং দেশের স্টক মার্কেটও স্টেবল হবে। এবং ওইটা উনি চেয়ারম্যান সাহেব ওই বক্তৃতায় বলেন, যেটা আমি সবসময় অনেক বছর ধরে বলে আসছি যে মিউচুয়াল ফান্ড লেড গ্রোথ হতে হবে ক্যাপিটাল মার্কেটে। ইন্ডিভিজুয়াল রিটেল ড্রিভেন ক্যাপিটাল মার্কেট ইজ টু মাচ ভোলাটাইল, এবং অনেক রং ডিসিশন হয়, এবং অনেক রং ডিসিশন অনেক সময় অতিমাত্রায় লোভ কাজ করে, অনেক সময় অতিমাত্রায় হতাশা কাজ করে। কিন্তু প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের মাধ্যমে ইনভেস্ট করলে সেটা বেটার হয়। তাই আমি মনে করি যে মিউচুয়াল ফান্ড সেক্টরকে যদি আমি ক্যাপিটাল মার্কেট গ্রোথের মেইন থ্রাস্ট সেক্টর মনে করি, তাহলে এই যে ট্যাক্স রেটটা যেটা রিবেট 15%, এটাকে 10% করে প্রপোজ করা হয়েছে, এটা আসলে আগের জায়গায় থাকা উচিত, এবং এই লিমিটটা 5 লাখ টাকা হওয়া উচিত না। ধরেন আপনি যদি স্টক মার্কেটে অন্য কোনো শেয়ার কিনেন, তাই সেখানে আপনি অনেক বেশি টাকা আপনার লিমিট, অ্যারাউন্ড 70 লাখ 67 লাখ টাকা এরকম, আর এখানে মাত্র মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা। তা আমি মনে করি যে যেটা সেফ ওয়ে অফ ইনভেস্টমেন্ট সেখানে স্টক রিবেটের অ্যামাউন্টটা কম, আর যেটা রিস্কি এরিয়া আপনি নিজে নিজে স্টক কিনবেন সেইটার মধ্যে আমাকে এনকারেজ করা হচ্ছে যে আপনার ওখানে করলে আপনার লিমিট অনেক বেশি। ইটস এ কমপ্লিটলি রং। আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ড ড্রিভেন ক্যাপিটাল মার্কেট গ্রোথ হতে গেলে আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরকে, আমাদের সামনে এক্সাম্পল আছে, আমরা তো উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, উই নো দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড ইন সিঙ্গাপুর, ইন মালয়েশিয়া, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান। আমরা এই কান্ট্রিগুলোতে কী হয়েছে ওটা দেখলেই তো বুঝতে পারি। আরেকটা বিষয় আমরা একটু দেখি যে বাইরের দেশে মিউচুয়াল ফান্ডে একটা প্রচারণাও রয়েছে। আমাদের দেশে ওপেন এন্ড বলেন আর ক্লোজ এন্ড বলেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়ে সরকারি নিয়ন্ত্রক সংস্থা বা আপনারা যারা মার্কেটে রয়েছেন তাদের আসলে ওই রকম কোনো আমরা প্রচারণা দেখি যে মানুষজন জানবে যে কি ধরনের একটা ডিপিএস করতে ব্যাংকগুলো সবসময় তাদের ইয়েতে অফিসিয়ালি এত % রেট, 5 বছরে ডাবল, অথবা এরকম ধরনের বিভিন্ন প্রচারণা থাকে। মিউচুয়াল ফান্ড খাতে এরকম কোনো প্রচারণা দেখছি না। পুরোপুরি একমত, এই লেভেলের ক্যাম্পেইন করা হয়নি, কারণ মিউচুয়াল ফান্ডগুলোর এএমসি গুলার ক্যাপিটাল অনেক ছোট। তো একটা ব্যাংকের ক্যাপিটাল কত? 400 কোটি টাকা, আর এএমসির ক্যাপিটাল কত? 10 কোটি টাকা। তো তার মোস্ট অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা মিউচুয়াল ফান্ড অপারেট করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে মোস্ট অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে লস করতেছে, কারণ সে যত টাকা ম্যানেজ করে তার 1% শুধু ম্যানেজমেন্ট ফি, 1%। এই 1% ম্যানেজমেন্ট ফি দিয়ে সে অফিসের ভাড়া দেয়, সবার স্যালারি দেয়, টেকনোলজির বিল পরিশোধ করে। তো ওদের ক্যাপাসিটি অত বেশি নাই যে অনেক ক্যাম্পেইন করতে গেলে তো আপনার টাকা লাগবে। তো যখন আপনার আস্তে আস্তে মানুষ ফান্ডস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, তখন তার ইনকামটা বাড়বে। যেটা এখন আপনি দেখবেন যে শান্তা, আইডিএলসি, এজ, এরা কিন্তু আস্তে আস্তে একটু বেটার ক্যাম্পেইন করছে। আমরা যেমন অনেক ক্যাম্পেইন করছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে, আমাদের বাজেট আমরা বাড়াচ্ছি, এবং আমরা মনে করি যে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ইয়াং যারা 30 থেকে 40 এই বয়সের মানুষদেরকে আমরা আসলে এই ছোট ছোট ইনভেস্টমেন্টের স্কিমে নিয়ে আসতে চাই, অ্যান্ড ইট ইজ অ্যান এসেনশিয়াল নিড ফর দ্য কান্ট্রি। সো এটা আপনি আগামীতে আরও অনেক বেশি প্রচারণা দেখতে পাবেন। আপনি আগামী 2 বছরই দেখবেন যে প্রচুর ক্যাম্পেইন শুরু হয়ে গেছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে, মিউচুয়াল ফান্ড নিয়ে। একটা জিনিস হচ্ছে অনেকেই বিনিয়োগ করতে চায় একটু শরিয়া ভিত্তিক, আবার একটু সেফ সাইডে থাকতে চায় যে একটা ফিক্সড ইনকাম আসবে, কারো ক্যাপিটাল মার্কেটের। এই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আপনাদের সম্ভবত 3 ধরনের প্রোডাক্টই রয়েছে। আসলে কোন প্রোডাক্টগুলো কিভাবে বিনিয়োগ হচ্ছে, কি ধরনের আর্ন জেনারেট করে, এটা নিয়ে যদি একটু বলেন। যে গত 3 বছরে আপনার আমাদের যে 3টা ফান্ড, একটা ব্যালেন্স ফান্ড, একটা শরিয়া ফান্ড, একটা ফিক্সড ইনকাম ফান্ড। তো ইকুইটি ফান্ডগুলোর পারফরমেন্স ফিক্সড ইনকামের তুলনায় খারাপ ছিল, কারণ আমরা ফিক্সড ইনকামে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করেছি, সেফ 12-13% করে রিটার্ন সবাই পাচ্ছে। গত বছরও শান্তা ফিক্সড ইনকাম ফান্ড 13% প্লাস রিটার্ন ছিল, এবং ইন্ডাস্ট্রিতে অনেকেই 14-15% রিটার্নও দিয়েছে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে শরিয়া ফান্ডের রিটার্ন এই বছর আমরা এক্সপেক্ট করছি 15+ হবে, এবং ব্যালেন্স ফান্ডের রিটার্নও 15+, অনেকের 20% প্লাস হচ্ছে। সো এখন মনে হচ্ছে যে ইকুইটি মার্কেটের গ্রোথটা বেটার হবে। সো আমরা মনে করি যে শরিয়া ফান্ডও আপনার এখন আগামী 2-3 বছরে টাইম হরাইজনে 15% রিটার্ন জেনারেট করা সম্ভব।
কার জন্য কি ফান্ড প্রযোজ্য হতে পারে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে? যদি যারা বলেন। একদম সেফ ইনভেস্টমেন্ট করছে, কোনো ধরনের রিস্ক লস দেখতে চান না, জীবনে কোনোদিন লস দেখতে চান না, ওই মাইন্ড সেটই নাই, তারা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড ড্রিভেন ফিক্সড ইনকাম ফান্ডে যাবেন। যেমন আমরা যে ফিক্সড ইনকাম ফান্ড করি সেখানে পুরো টাকাটাই 90% টাকাই গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে, সো এখানে কোনো রিস্কই নাই এবং 12-13% রিটার্ন হচ্ছে। এটা এক ধরনের মানুষ। যারা মনে করেন যে আমরা কোনো ইন্টারেস্ট বেসড ডিসিপ্লিনে আমি ইনভেস্টমেন্ট করবো না, তারা শারিয়া কমপ্লায়েন্ট ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর যারা মনে করতে পারেন যে আমি একটা ব্যালেন্সড ওয়েতে থাকতে চাই, আমি কিছু একুইটি মার্কেটেও পজিশন নিতে চাই, আবার কিছু ফিক্সড গভর্নমেন্ট বন্ডেরও পজিশন, তারা ওই ব্যালেন্স ফান্ডে করতে পারেন, যেখানে 50% টাকা হয়তো আপনার যত টাকা আছে তার 50% টাকা হয়তো গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করা হয়, 50% হয়তো একুইটি মার্কেটে ইনভেস্ট করা। সো আপনি কী পরিমাণ রিস্ক নিতে ক্যাপেবল তার উপর বেস করে আপনি সিলেক্ট করবেন। যেমন আমরা বলি যে সিনিয়র লোক যারা রিটায়ার্ড তারা রিস্কি ইকুইটি মার্কেটে আসা উচিতই না। যারা ইয়াং তারা একটু রিস্ক হলেও টাকা লস হলেও তাদের লাইফে আরও সময় আছে রিকভার করার। এবং যারা আবার মিডল এজ ছেলে মেয়ে হয়ে গেছে একটু বড়, তারাও অনেক বেশি রিস্ক নেওয়া উচিত না। সো ব্যালেন্স ফান্ড, গ্রোথ ফান্ড, ইকুইটি ফান্ড এবং শরিয়া ফান্ড, অনেক ধরনের ফান্ড পৃথিবীতে আছে। আমরা তো 3-4টা বলতেছেন, আমি মনে করি আমাদের দেশে কয়েকদিনের মধ্যেই আমরা আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আমরা রিটস, আমাদের একটা এসএসসির আইন আছে, এটা অনেকদিন ধরে কথা হচ্ছে। এই আইনটা ইনএফেক্টিভ, এটার মেজর প্রবলেম আছে আইনটার মধ্যে কয়েকটা জায়গায়। জানালে কোনো রিট বাংলাদেশে হচ্ছে না, হচ্ছে পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যত রিয়েল এস্টেট কোম্পানি বড় বড় শপিং মল হচ্ছে, অফিস ব্লক হচ্ছে, এখানে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা পার্টিসিপেট করতে পারছে না। কিন্তু আমরা যদি সেখানে যে ওই বড় বড় শপিং মলগুলোকে ইউনিটাইজ করে 5,000 টাকা করে কিনতে দিতাম, তাহলে ওইটার দাম বাড়লে ওই 5,000 টাকা ইনভেস্ট করলে সেই রিয়েল এস্টেট কোম্পানিতে একটা মালিকানা পাইতো। এটা রিটসের মাধ্যমে করা হয়। তো এই রিটস রেগুলেশনটা গত কমিশন করেছে, কিন্তু সেখানে খুবই আমি মনে হয় যে যারা অন্য মার্কেটে কেন হয়েছে এইটা কেন হবে না সেটা না বুঝিয়ে হয়তো করেছে। তো ওখানে মেজর কয়েকটা চেঞ্জ করা দরকার। সেই চেঞ্জগুলো আমরা মনে করি ইমিডিয়েটলি, এখনকার চেয়ারম্যান যেহেতু বলেছেন যে মিউচুয়াল ফান্ড ড্রিভেন গ্রোথটা ক্যাপিটাল মার্কেট হওয়া উচিত, এই রিটস রেগুলেশনটা যদি ইমিডিয়েটলি করা হয় তাহলে আপনি দেখবেন রিয়েল এস্টেটকে কাভার করে প্রচুর মানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে আর কি। ইনভেস্টমেন্টের আরেকটা জায়গায় অনেকদিন ধরে বাংলাদেশে পুঁজিবাজার ইটিএফ এর কথা আলোচনা হচ্ছে। এই ইটিএফটা আসলে কেন আমাদের অনেকদিন ধরে রিটস এবং হচ্ছে ইটিএফ আসছে নাকি রেগুলেশন প্রবলেম, না আসলে এই জায়গা উদ্যোক্তারা আসতে যাচ্ছে না? রিটস এর রেগুলেশন প্রবলেম আমার এক্সপেরিয়েন্সে, ইটিএফ এর রেগুলেশনের প্রবলেম না। ইটিএফ যেমন আমরাও ইটিএফ ডেফার করেছিলাম, আমরাও চিন্তা করেছিলাম 2023 সালে যে ইটিএফ লঞ্চ করবো, তখন আমরা দেখেছিলাম যে ইটিএফ মানে কি, আমি পুরো ধরেন আমি একটা পুরো মার্কেটকে ইন্ডেক্স ইটিএফ করলাম, অথবা ফার্মাসিউটিক্যালস সেক্টরের একটা ইটিএফ করলাম, অথবা ব্যাংকিং সেক্টর একটা ইটিএফ করলাম, এইভাবে করা যায়। তো আমরা তখন দেখছিলাম যে বিকজ অফ দ্য ফ্লোর প্রাইস অ্যান্ড আদার ইউক্রেন ওয়ার অ্যান্ড আদার ইস্যুস, যে স্টক মার্কেটের আউটলুক আগামী 2-3 বছর বেশ খারাপ। তো ওই সময় যদি আমরা একটা ইটিএফ লঞ্চ করি, ইটিএফ লঞ্চ করা মানে কি আমরা স্টক মার্কেটের উপরে ইনভেস্টমেন্ট করবো, তাহলে যারা আমাদের ইটিএফে ইনভেস্ট করবে পরপর 2-3 বছর তারা লস করবে। তো আমরা চাই নাই যে আমাদের ইটিএফ লঞ্চ করে মানুষ 2-3 বছর লস করুক। এখন যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে যে ইকুইটি মার্কেট আউটলুক ইজ পজিটিভ, সো আই থিঙ্ক সাম অফ দ্য প্লেয়ার্স উইল কাম উইথ ইটিএফ। আপনার কাছে শেষ প্রশ্ন, এই 2021 সালের পর মার্কেটের ফ্লোর প্রাইস কয়েকবার মানে একটা লং সময় ধরে হচ্ছে ফ্লোর প্রাইস ছিল, সেই সময় আপনারা যারা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ছিলেন তারা যারা বিনিয়োগকারী ক্লেম করেছেন সেই সময়কে সেটেল করতে পেরেছেন, না খুব ট্রাবল জায়গার মধ্যে পড়েছিলেন, সেটেল করা যায় না, বিনিয়োগকারী যদি সেটাকে ক্যাশ করতে চাইতো? অনেকের তো বিরাট প্রবলেম হচ্ছে, বিকজ যখন সারেন্ডার রিকোয়েস্ট এসছে, সে যদি তার স্টক বিক্রি করতে না পারে তাহলে কীভাবে করবে। তো আমরা কোয়াইট ওকে ম্যানেজ করেছি, বিকজ আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট বেটার ছিল, আমাদের সবসময় আমরা একটা ক্যাশ পজিশন স্ট্রং রাখতাম, কিন্তু আসলে অনেকেরই প্রবলেম হয়েছে, এবং ওইটার জন্য ফ্লোর প্রাইস ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশন ইন আওয়ার স্টক মার্কেট। এবং এটা পৃথিবীর কোনো মার্কেট আছে কিন্তু কেনা বেচা করা যাবে না, এটা আসলে এটা মার্কেটের ডেফিনেশনের মধ্যেই পড়ে না। সেটার প্রাইস যত কমই কমে যাক, কিন্তু এটা আপনি মাঝপথে আর্টিফিশিয়ালি আটকে রাখবেন। ইনভেস্টর একবার টাকা ইনভেস্ট করে ফেলছে, তার টাকা দরকার। এটা ইজ লাইক আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনাকে চেক নিয়ে ব্যাংকে গেছেন, ব্যাংক বলতে চাচ্ছে টাকা দেওয়া যাবে না। এটা যদি শুনেন আপনি, তাহলে ব্যাংকিং সিস্টেম টিকবে? অথচ আমি স্টক কিনেছি ব্যাংকে টাকা না রেখে, সেই স্টকটা বিক্রি করা যাবে না, কারণ কোনো বায়ার নাই এই আইনের কারণে। হ্যাঁ, তো এইটা তো
এটা একটা মানে এটা 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 টোটালি অ্যান্টি মার্কেট একটা রুল আর কি। তবে যাক, গুড সেন্স প্রিভেলড, আমরা এটা থেকে বের হয়ে আসছি। আমি শিওর যে এটা আমরা কোনোদিন আর চিন্তা করবো না। আমরা শেষ করতে চাই, আপনি একটা দীর্ঘ সময় ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে জড়িত, যারা এখন ইয়াং রয়েছেন বা যারা বিনিয়োগ করতে চান তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, সেই সাথে আপনি একটা কথা বলেছেন যে মার্কেট আউটলুক ইজ গুড, আউটলুকের গুডের জায়গাটা যদি একটু বলেন। জি, না, ইয়াং ইনভেস্টরদেরকে আমি যেটা বলতে চাই যে সবারই আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত এবং লাইফের ওয়েলথ ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করা উচিত। সেইখানে আমরা বলি যদি আর্লি স্টেজে আপনি সিস্টেমেটিক্যালি 1,000, 2,000, 5,000, 10,000 টাকা করে যে যা ক্যাপাসিটি আছে আপনি জমাতে থাকেন, আপনি যদি যত আর্লি স্টার্ট জমাবেন এবং এই আপনি যেই ধরনের ফিক্সড ইনকাম ফান্ড হতে পারে, ইকুইটি ফান্ড হতে পারে, সরিয়া ফান্ড হতে পারে, সব আপনার চয়েস অনুযায়ী আপনি সিলেক্ট করে যদি 10 বছর টাকা জমান, তাহলে আপনার 10 বছর পর যখন ইউনিভার্সিটি পড়বেন বা আরও বড় কিছু প্ল্যান করে আপনার অনেকগুলো টাকা আপনার হাতে অ্যাভেলেবল থাকবে। এবং এটা আমরা অনেক সময় মনে করি যে আমার যে ইনকাম আছে সব খরচ শেষ হওয়ার পরে যদি টাকা থাকে আমি জমাবো। আসলে 10% to 20% টাকা প্রথমে সেটা সেট করে খরচ করা উচিত। এই ক্ষেত্রে একটা ছোট্ট বাধা আছে যে আমরা ডিজিটালি এই ট্রানজ্যাকশনগুলো করতে চাই, বিকাশ যেরকম করে ব্যাংক যেরকম করে, আমাদের এখানে কিন্তু ডিজিটালি অ্যাকাউন্ট খোলা এবং টাকাটা সারেন্ডার করার দুইটা বড় বড় বাধা আছে। সিডিবিএল এবং আমাদের আইনের মধ্যে এই ফিজিক্যাল সিগনেচার নিতে হবে। এই ফিজিক্যাল সিগনেচার নেওয়ার কারণে ব্যাংকিং সিস্টেমে এখন সব কিছু ডিজিটাল সিগনেচার অ্যালাউ করে, কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরে এসে বা বিও অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমরা এই ফিজিক্যাল সিগনেচার, এটা কি বিএসসিসির হাতে? এটা বিএসসিসি এবং সিডিবিএল এর হাতে। আমার ধারণা এটা ইমিডিয়েটলি চেঞ্জ করা, সারা দেশে সব কিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে। তো ক্যাপিটাল মার্কেটের এবং চেয়ারম্যান মহোদয় বলেছেন এই নতুন এসসি চেয়ারম্যান যে আমরা ডিজিটাল করবো। তো এটা একটা বড় বাধা যে আমি যখন টাকা তুলবো তখন একটা DP-40 একটা ফর্ম আছে সিডিবিএল এর, এই ফর্মটা ফিজিক্যাল সাইন করতে হয় একটা ব্রোকারেজ হাউস থেকে, এটা 3-4 দিন লেগে যায়। তো যে টাকা তুলবে সে 4 দিন অপেক্ষা করার তো সময় নেই, অথচ ব্যাংকে গেলে তো সে চেক দিয়ে টাকা তুলতে পারে, তাহলে সে ব্যাংকই টাকা রাখবে। তো এটা স্মুথ হওয়া উচিত যে ডিজিটালি আমি যেন সিগনেচার করতে পারি এবং এনক্যাশ করতে পারি। এই হলো আমার বক্তব্য। আর যেটা বলে আউটলুকটা, আসলে অনেকদিন পরে একটা দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে এবং আমরা রাইট অথবা রং যাই বলে, আমার পার্সোনাল ভিউ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হচ্ছে একটা পাবলিক ভার্ডিক্ট বেসড গভর্নমেন্ট এবং একটা স্টেবল এনভায়রনমেন্ট, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক অ্যাকাউন্টেবল হয়, মানুষের কাছে অ্যাটলিস্ট তাকে জবাবদিহি করতে হয়। সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা বাংলাদেশ ইলেকশনের পর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইরান ওয়ার, এটা একটা শক ছিল, এটা একটা রিজলভ দিকে যাচ্ছে। একসময় অয়েল প্রাইস কিন্তু $120 হয়ে গেছিলো, এটা কালকের দিনে হয়তো $70-72 আবার মানে ওয়ারের কাছাকাছি সময় চলে আসছে। এটা একটা পজিটিভ জিনিস। আর ওভারঅল গভর্নমেন্ট IMF এর সাথে আবার একটা $4 বিলিয়ন ফান্ডের জন্য অ্যাপ্লাই করছে, আর আদার ডোনার এজেন্সির সাথে কাজ করছে। আমাদের রেমিটেন্স ফ্লো ইজ ভেরি স্ট্রং। আমাদের গার্মেন্টস যদিও একটু ডিপ্রেস দেখেছি যে ইউরোপিয়ান ইউনিয়নে 18% ডিক্লাইন করেছে, বাট স্টিল $50 বিলিয়ন দিকে যাচ্ছে। সো আমি মনে করি যে এই সমস্ত জিনিস চিন্তা করলে শুধু ব্যাংকিং সেক্টরে যে শকটা আছে সেটাই হলো মেজর শক, যে ওইখানে যদি রিক্যাপিটালাইজ করতে হয়, যে টাকা NPL রেশিও যেটা এখন অলমোস্ট 30%, এটা যদি ধরেন 20% লস হয়, তাহলে তো এই ব্যাঙ্কগুলোকে তো রিক্যাপিটালাইজ করতে হবে। এই টাকাটাই গভর্নমেন্টের জোগাড় করাটা বড় চ্যালেঞ্জ। এটা বাদ দিলে হয়তো আমার পার্সোনাল ভিউ হচ্ছে 2-3 বছর ইকোনমি উইল বি ইন যেটা ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে 2-3 বছর কষ্ট করতে হবে। তো এর মধ্যে ক্যাপিটাল মার্কেটের আউটলুক বেটার এই কারণে যে এসিসি চেয়ারম্যান বলেছেন যে আমরা ভালো কোম্পানিগুলোকে লিস্টিং করবো। আমরা গত 3 বছর কোনো লিস্টিংই দেখি নেই, গুড বড় কোম্পানিগুলোকে লিস্টিং করব। এবং এটাও বলেছেন যে আপনার যদি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা দরকার না লাগে, আপনি ডাইরেক্ট লিস্টিং করে শুধু শেয়ার অফলোড করে লিস্টিং হতে পারেন। সো আই থিঙ্ক নেক্সট 2-3 ইয়ার্সে আমরা ওনার এই বক্তব্য থেকে আশাবাদী হয়ে বলতে পারি যে অনেক কোম্পানি, ভালো কোম্পানি স্টক মার্কেট লিস্টেড হবে এবং এর মাধ্যমে আরও অনেক ইনভেস্টর মার্কেটে অ্যাড হবে। ওভারঅল ইন্টারেস্ট রেটও একটু কমে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। ইন্টারেস্ট রেট যখন কমে তখন ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। সো বাট এর মানে এটা না আপনি এখনই সব টাকা নিয়ে স্টক মার্কেটে নামবেন। আসলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে রিসার্চ করে। আপনি রং স্টকে ইনভেস্ট করলে আপনার জন্য সবসময় লস হবে। সো আমি আবারও বলবো যে ফাইন্ড আউট ওপেন এন্ড ফান্ড ম্যানেজার যারা গত 10-5 বছরে অ্যাভারেজ 15% রিটার্ন জেনারেট করেছে, ওই ট্র্যাক রেকর্ড দেখে, তাদের গভর্নেন্স দেখে, তাদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। থ্যাংক ইউ টিভিএস ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আরিফ খান, ভাইস চেয়ারম্যান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির। উনি বলছিলেন যে বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট এবং ইকোনমি দুটার আউটলুকই ভালো দেখতে পাচ্ছেন, তবে সেই ক্ষেত্রে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে বলছেন যে বিনিয়োগটা যদি ভালো জায়গায় না হয়, শুধু আউটলুক দেখে আসলে বিনিয়োগ করলে লোকসানের মুখেই পড়তে হবে। সেই সাথে বলছেন যে যারা ইয়াং বা যারা নতুন বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে আসলেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সাথে বিনিয়োগ করার কথা বলছেন। সেই ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তাদের সাথে তাদের ট্র্যাক রেকর্ড দেখে বিনিয়োগ করতে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।